সবাইকে শুভেচ্ছা। বাস্তব সংখ্যার প্রথম ক্লাসে মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ধরা হয় সংখ্যার আবিষ্কার। তো সংখ্যার আবিষ্কারের প্রথমে যেটা থাকে সেটা ছিল অঙ্ক। অঙ্ক আমরা কাকে বলি? অঙ্ক বলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 কে। এখানে আমরা লক্ষ্য করে দেখি এখানে কিন্তু মোট ১০ টি উপাদান রয়েছে। তাহলে এই ১০ টিকে বলা হয় অঙ্ক। সংখ্যা কাকে বলি? প্রথম কথা হচ্ছে সংখ্যা কিন্তু এগুলো সবই সংখ্যা। এগুলোকে বিশেষভাবে অঙ্ক বলা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সংখ্যা। আর সংখ্যা বলতে এর চেয়েও বেশি কিছু বোঝানো হয়। যেমন -2 একটা সংখ্যা, 1/2 একটা সংখ্যা, √3 একটা সংখ্যা। ইভেন যার সাথে আমরা কম পরিচিত যেমন 3i এটাকে বলে কাল্পনিক সংখ্যা। এইটাকে বলে জটিল সংখ্যা। তো এগুলোও কিন্তু সংখ্যা। তো আমরা আজকে সংখ্যার খুবই প্রাথমিক কিছু বিষয় নিয়ে আলোচনা করা শুরু করেছি। সংখ্যার ক্ষেত্রে আমরা অঙ্কটা শিখে ফেললাম। এখন আমাদের শিখতে হবে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এইভাবে যেতে, যেতে ক্ষুদ্রতম সদস্য 1, শেষ সদস্য নাই। যেই সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সদস্য 1, শেষ সংখ্যা নাই, তাকে আমরা বলব স্বাভাবিক সংখ্যা। 2, 3, 5, 7 এরা কি? এরা হচ্ছে মৌলিক সংখ্যা। একইভাবে আমরা যদি দেখে ফেলি এখানে যে 4, 6 তারপরে 8 তারপরে আছে 9 এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের N দ্বারা প্রকাশ করা হয়। শূন্য, ঋণাত্মক সংখ্যা, ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা নয়। ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যেমন 1, 2, 3, 4, 5 এভাবে n পর্যন্ত। n হচ্ছে সাধারণ পদ। এখন আমরা বলছি ক্রমিক বিজোড় সংখ্যার সাধারণ পদ হচ্ছে 2n-1। এখন ক্রমিক বিজোড় সংখ্যার সাধারণ পদ 2n-1 কেন হয়? এইটা আমরা একটু জানার চেষ্টা করি। এটা জানতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে ক্রমিক বিজোড় সংখ্যা। অর্থাৎ 1 তারপরে 3 তারপরে 5 তারপরে 7 এটা। এটা হচ্ছে 2n-1। 2n-1 কেন? n এর মান তুমি 1 বসায় দাও। কোথায় বসাবা? এইখানে। তাহলে তুমি কত পাবে? দেখো 2 into 1 minus 1 তাহলে পেয়ে গেলে শুধু 1। এরপরের কাজটা হচ্ছে n এর মান তুমি 2 বসায় দাও। কোথায় বসাবে? ঠিক একই জায়গায়। এই যে 2 into 2 minus 1 তাহলে আমরা পাবো এখানে 3। আমরা n এর মান যদি কোনো কারণে 3 বসায় দিই, তাহলে পাবো 2 into 3 minus 1 তাহলে পাবো আমরা 5। এইভাবে n এর যে মান বসাবো সেই অনুযায়ী কিন্তু মান পেতে থাকবো। অর্থাৎ কি পাবো? বিজোড় সংখ্যা পাবো। তাই বিজোড় সংখ্যার সাধারণ রূপ 2n-1। অনেকে এটাকে আবার 2n plus 1 দিয়ে চিন্তা করে এবং n এর মান সে বিভিন্ন 1, 2, 3, 4, 0, -1 এগুলো বসাতে থাকে। একটা কথা মাথায় রাখি আমরা, বিজোড় সংখ্যা কিন্তু -1 এটা কি বিজোড় সংখ্যা? -3 এটা কি বিজোড় সংখ্যা? জি, এটাও বিজোড় সংখ্যা। মাইনাস থাকলেও এটাকে আমরা বিজোড় সংখ্যা বলি। আচ্ছা তাহলে -7 ও কিন্তু বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 2n। এদের 2, 4, 6, 8 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকা জোড় সংখ্যা। এর সাধারণ পদ যে 2n এটা খুব সহজ। n এর মান যদি তুমি 1 বসাও, এই যে আমি দেখাই এটা, যদি কেউ 2n বলে হচ্ছে জোড় সংখ্যার সাধারণ পদ, তাহলে সে কি করবে? ১ম এ n এর মান 1 বসাবে। 1 বসালে সে পাবে 2। এরপরে n এর মান কত বসাবে? 2 তাহলে পাবে 4। n এর মান পাইল হচ্ছে 3 এটা পেয়ে গেল 6। এইভাবে n এর মানগুলো সে বসাবে এবং বিভিন্ন জোড় সংখ্যা সে পেতে থাকবে। এখন আমরা আরেকটু চিন্তা করি। যেমন পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার চেয়ে একটু বেশি কিছু এবং স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অনন্ত সেট। মানে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে? অসংখ্য। পূর্ণ সংখ্যায় আমরা পড়িয়েছি এরকম যে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহ এগুলোকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য থাকতে হতে পারে, ধনাত্মক থাকতে পারে, ঋণাত্মক থাকতে পারে কিন্তু অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা কি বুঝি? তুমি মনে করো 2/5 লিখলে। এটা কিন্তু অখণ্ড না। আচ্ছা 6/2 লিখলে এবং তুমি পেয়ে গেলে হচ্ছে 3।
3 এটি একটি অখণ্ড সংখ্যা। এখন এর আগে যদি মাইনাস দিতাম তাহলে এখানে মাইনাস হবে। একটা জিনিস শিখে আসি, -6/2 সমান 6/-2 সমান শুধু -3। ৩ টা কথাই কিন্তু এক। অর্থাৎ মাইনাসটা লবে থাকতে পারে, হরে থাকতে পারে, কিন্তু রেজাল্টটা কিন্তু সামনে -3। এখন -3 কি সংখ্যা? এটা একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এটা কি স্বাভাবিক সংখ্যা? না, এটা স্বাভাবিক সংখ্যা না। তাহলে আমরা একটু পূর্ণ সংখ্যাটা আরেকবার ভালোমতো শিখে আসি। বলা হচ্ছে শূন্য সহ, মানে শূন্য হতে পারে, সকল ধনাত্মক, ধনাত্মক হতে পারে ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহ, যেমন -3, -2, -1, 0, 1, 2, 3, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম বা বৃহত্তম সদস্য নাই। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এবার আমরা কথা বলব যে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাটা কি? কোনো ভগ্নাংশের লব ও হরের মাঝে যদি সাধারণ উৎপাদক না থাকে, মানে এক কথায় লব ও হরকে কাটাকাটি করা যায় না, তাকে বলা হয় সহমৌলিক। মানে 5/9 কাটাকাটি করা যাচ্ছে না। 25 আর 27, 9 সাথে হচ্ছে 13, 13 সাথে হচ্ছে 9। তাহলে সহমৌলিক। তাহলে PQ সহমৌলিক হবে Q not equal 0। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। হর কখনো শূন্য হয় না। হর শূন্য হইলে কি হয়? অসংজ্ঞায়িত হয়। এবং Q র মান 1 হবে না। তাহলে হর শূন্য হইলে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়। Q কখনোই শূন্য হবে না। তাহলে সহমৌলিক সংখ্যার মধ্যে ২ টা মৌলিক হতে হবে এরকম বলা নাই। কিন্তু ১ম কথা হচ্ছে কাটাকাটি করা যাবে না। তাহলে সহমৌলিকের ২-১ টি উদাহরণ দেখে ফেলি আমরা। আমরা দেখি এখানে, যেমন ধরো আমি ১৬ নিলাম আর 25। এরা কিন্তু মৌলিক সংখ্যা না। ১৬ হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 অর্থাৎ ২৫ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এদের মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না। কাটাকাটি করা যাচ্ছে না বলে এদেরকে আমরা সহমৌলিক বলছি। এখন সহমৌলিকের হর যদি 1 হয়, এখানে যদি ১৬ থাকে, তাহলে তো এটা ১৬, এটা তো স্বাভাবিক সংখ্যা। আরেকটা কথা বলা হচ্ছে, হর যদি 0 হয়, উপরে যদি 16 থাকে, তাহলে এই ঘটনাটা ঘটে অসংজ্ঞায়িত। অর্থাৎ একে সংজ্ঞায়িত করা যায় না। আচ্ছা, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়। কেন হয়? এরকম যদি একটা কোন প্রশ্ন কেউ করে, তাহলে আমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। একটু উত্তর দেবার চেষ্টা করব। উত্তরটা ঠিক এরকম, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে হর আমরা বলি অসংজ্ঞায়িত। এটা কেন বলি? দেখো লক্ষ্য করে, আমরা ভাগ করার সময় কি করি? 10 কে 2 দিয়ে ভাগ করছি। উত্তর চলে আসে 5। অর্থাৎ 2 এর সাথে 5 গুণ করলে 10 হয়। আবার দেখি, এখানে একটা 5 লিখছি, এখানে একটা 2 লিখছি। এইখানে মানটা কত আসে? এখানে মানটা আসে 2.5। এই যে 2 এর সাথে 2.5 গুণ দিলে 5 চলে আসে। তাহলে আমরা বুঝতে পারছি 2 এর সাথে, অর্থাৎ ভাজককে ভাগফলের সাথে গুণ দিলে ভাজ্য পাওয়া যায়। কিন্তু আমরা এখন কোয়েশ্চেন করব, আচ্ছা তুমি বলো তো, এখানে একটা শূন্য দিলাম। এখন শূন্যর সাথে কত গুণ করলে, এখানে জিজ্ঞাসাবোধক চিহ্ন, 10 হবে। অর্থাৎ শূন্যর সাথে কত গুণ করলে 10 হবে? তুমি কিন্তু বলতে পারবে না। এই যে আমরা বলতে পারছি না, এই না বলা কথাটাই হচ্ছে অসংজ্ঞায়িত। অর্থাৎ 0 দিয়ে কোন সংখ্যাকে আসলে ভাগ করা সম্ভব না। এবার আমরা ফিরে যাই ভগ্নাংশ সংখ্যায়। আচ্ছা, কোন একটি সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলবো যখন P এবং Q পরস্পর সহমৌলিক সংখ্যা। একই কথা বলছি, Q not equal 0, Q not equal 1, মানে P নিচে হচ্ছে Q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। ভগ্নাংশ সংখ্যা 1/3 হইতে পারে, 2/3 হতে পারে, প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, ঋণাত্মক হইতে পারে, মিশ্র হইতে পারে, এবং ভগ্নাংশ সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা হইতে পারে। Q not equal 0, P/Q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন মাইনাস, আমরা যেমন কথাটা বলি, উপরে 4 নিচে 1, আমরা বলি 4। এই 4 কিন্তু একটা মূলদ সংখ্যা। তুমি বলবা 4 তো একটা স্বাভাবিক সংখ্যা, 4 তো একটা পূর্ণ সংখ্যা। কথা সত্য। কিন্তু 4 নিজে একটা মূলদ সংখ্যা। আচ্ছা, 11/3 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। 3.6 উপরে কিন্তু যে চিহ্নটা দেখছি এটা হচ্ছে পৌনঃপুনিক। আচ্ছা, পৌনঃপুনিক বিষয়টা কি? পৌনঃপুনিক বিষয়টা এই যে এই ব্র্যাকেটে আমি লিখেছি যে 10 কে 3 দ্বারা আমি ভাগ করছি। 10 কে যদি কোনো শিক্ষার্থী 3 দ্বারা ভাগ করতে শুরু করে, তাহলে সে কি পাবে? 3.333। এখানে আসলে 3.3 পৌনঃপুনিক সংখ্যা। একই সংখ্যা দশমিকের পর বারবার আসতে থাকলে একে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। তাকে আমরা বলি কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এবার বলি, মূলদ সংখ্যার কিন্তু কোনো ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা নাই। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা, সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। বিশেষ সংখ্যাটি শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা।
যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল 0, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার সঠিক মান নেই, কাছাকাছি মান আছে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করা যাবে না, কাছাকাছি মান আছে। এখন কি বলছি আমরা? বাস্তব সংখ্যার মাঝে মূলদ সংখ্যাগুলোকে বাদ দিলে অমূলদ সংখ্যা পাওয়া যায়। ক্ষুদ্রতম বা বৃহত্তম অমূলদ সংখ্যা নেই। অমূলদ সংখ্যাকে কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। অমূলদ অমূলদ সংখ্যাকে দশমিকে লিখলে ডট, ডট ব্যবহার করতে হয়। আমরা একটু দেখি, যেমন ২.২০২০ ২ এর পর ২ টা শূন্য, ২ এর পর ৩ টা শূন্য, তারপরে একটা ২, প্রথমে একটা শূন্য, তারপরে ২ টা শূন্য, তারপরে দেখো আরো ৩ টা শূন্য। একইভাবে এইখানে এসে দেখো 3 পয়েন্ট, ২ টা ১, তারপরে একটা ৩, ২ টা শূন্য, তারপরে একটা ৩, ৩ টা শূন্য, তারপরে একটা ৩, ৪ টা শূন্য, তারপরে একটা ৩ দিয়ে ডট, ডট, ডট। আচ্ছা, এইভাবে আমরা বলার চেষ্টা করি, যেমন পূর্ণবর্গ নয় এরূপ ধনাত্মক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। √2 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা। পাই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অমূলদ সংখ্যা 3.1415। পাই সম্পর্কে আমরা ধীরে, ধীরে অনেক কিছু জানবো। আরেকটা অমূলদ সংখ্যা যাকে বলি আমরা অয়লার ধ্রুবক 2.71। হ্যাঁ? ডট, ডট, ডট। মানে এটা আজীবন চলতে থাকবে। এটা কখনোই শেষ হবে না। তো অমূলদ সংখ্যার মূল বিষয়টা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। যেখানে কিউ নট ইকুয়াল 0, এই যে লাইনটা বারবার লিখতে হবে। আরেকটা কথা লিখতে হবে অমূলদ সংখ্যার সংজ্ঞায়, সেটা হচ্ছে অমূলদ সংখ্যার সেটকে কিউ ড্যাশ দিয়ে প্রকাশ করা হয়। আসলে মূলত বাস্তব সংখ্যাকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা রেখাটা অনেকটা এরকম যে সংখ্যারেখার ২ দিকে একটু অ্যারো দাগ দিতে হয়। কেন দিতে হয়? বলা হয়ে থাকে সংখ্যারেখা অসীম পর্যন্ত বিন্যস্ত হয়। এইদিকে হচ্ছে প্লাস অসীম, প্লাস অসীমের চিহ্ন হচ্ছে এইটা, আর এইদিকে হচ্ছে মাইনাস অসীম, মাইনাস অসীমের চিহ্ন এইটাই, অসীমের চিহ্ন সামনে মাইনাস। মিডল পজিশনে থাকে হচ্ছে 0, এই যে 0। কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা যদি আমি একটা বাস্তব সংখ্যা 3 বসাতে চাই, তোমরা খুব ভালোভাবে বলবে যে দেখেন এইটা হচ্ছে 3। আচ্ছা যদি বলি যে আচ্ছা তুমি আমাকে স আ ৩.৫ বসায় দাও। এই যে এই ধরনের একটা সংখ্যা ধনাত্মক ৩.৫। তুমি বলবা যে আচ্ছা এরকম একটা জায়গাকে আমি ৩.৫ বসাচ্ছি। তোমাকে যদি বলি মাইনাস আ ০.25, মাইনাস ০.25, তুমি বলবে আচ্ছা এইটা তো ১, সেটা কি ১? মাইনাস ১। এটাকে অর্ধেক করলে -0.5, তারও অর্ধেক। এরকম একটা জায়গা মাইনাস 0.25। এইভাবে আমরা মানগুলো বসাই। তো এগুলো বাস্তব সংখ্যাতে বসানো হচ্ছে। এগুলা সবই মূলদ সংখ্যা। কিন্তু কোশ্চেন যদি বলা হয় যে আচ্ছা তুমি √2 কে এই সংখ্যা রেখায় বসাও। এইটা তোমারে শিখতে হবে। √2 কে সংখ্যা রেখায় বসাও। এইটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য একটা পিথাগোরাসের উপপাদ্য বলে একটা উপপাদ্য আছে। সেই উপপাদ্যটা আমরা শিখব। আমরা এটা সাধারণত আমাদের ক্লাসে এখন 8 এ শেখানো হয়। তো আমরা একটু জানি এটা, যে সে বলেছিল, পিথাগোরাস বলেছিল যে একটা যদি সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে ভূমি। তো আমাকে যেটা করতে হবে, পিথাগোরাস বলেছেন যে শোনো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। তো আমি এখানে পিথাগোরাসের উপপাদ্যটা একটু সহায়তা নিব। এই যে ঠিক এইভাবে দেখো, লক্ষ্য করে আমি ১ম এ একটা রেখা টানবো। এইটার দৈর্ঘ্য কিন্তু ১। এইবার আমি আরেকটা রেখা টানবো। এখানে তো এটার দৈর্ঘ্য ১ ছিল। এটা ছিল ১। এইবার আমি যেটা করব, এই ২ টা যোগ দিয়ে দেব। আমি ব্যাপারটা আরেকটু বলি যে O থেকে A পর্যন্ত A, এইখান থেকে O থেকে A পর্যন্ত A, এই পর্যন্ত হচ্ছে B। তাহলে আবার বলি, উপরে যে লম্বটা টানলাম সেটার মানও ১, এইটার মানও ১। এখন বলো তো, এই যে AB দেখতে পাচ্ছি, AB র মান কত হবে? পিথাগোরাস দিয়ে যদি চিন্তা করি, তাহলে ১ স্কয়ার, ১ স্কয়ার √1। তার মানে √2। এই যে আমরা √2 এর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে AB র সমান দৈর্ঘ্য নিয়ে O থেকে AB র সমান দৈর্ঘ্য আঁকা। এই যে এইটুকু। ধরা যাক এইটা হচ্ছে ২। তাহলে আমরা যখন আঁকবো তখন এইটা হয়ে যাবে √2। এই যে এই জায়গাটুকু যে দেখছি এটা কিন্তু AB র সমান দৈর্ঘ্য। তো আমরা এটা কি দিয়ে করলাম? পিথাগোরাস দিয়ে করলাম। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা অনেকগুলো অমূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় নিয়ে আসতে পারি।
আমরা বলতে চাচ্ছি অম্লজ সংখ্যার কোনো মান নাই, তাই আমরা এটা করতে পারি।